দর্শক, কোভিড-19 বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সংকটাপন্ন করে তুলেছে। তার উপর মরার উপর খরার ঘায়ের মতো আমাদের কাছে চলে এসেছে ডেঙ্গুর সংক্রমণ। শুধুমাত্র গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা বাংলাদেশে হসপিটালে ভর্তি হয়েছেন 196 জন, যার মধ্যে শুধুমাত্র ঢাকাতে ভর্তি হয়েছেন 194 জন। দর্শক, এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে চিকিৎসা নিয়েছেন 2658 জন, যার মধ্যে শুধুমাত্র জুলাই মাসেই চিকিৎসা নিয়েছেন 2286 জন। দর্শক, ডেঙ্গুর ভয়াবহতা ক্রমশ ঊর্ধ্বমুখী। আজ আমরা জানব আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর ভয়াবহতা কোন পর্যায়ে রূপ নিতে পারে এবং সেখান থেকে উত্তরণের উপায়। দর্শক, শুরু হচ্ছে ডক্টর টিভির নিয়মিত আয়োজন, স্বাস্থ্য সমাধানের বিশেষ পর্ব। রেডিয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেজেন্টস ডেঙ্গুর ভয়াবহতা কি আবার বাড়ছে, পাওয়ার্ড বাই এক্সিয়াম মাপস। দর্শক, যেমনটি বলছিলাম, আজ আমরা কথা বলবো ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন 3 জন বিশেষজ্ঞ অতিথি। শুরুতেই পরিচিত হব। দর্শক, আমাদের সাথে রয়েছেন প্রথমেই আমার ডান দিকে অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক স্যার, রিউম্যাটোলজিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। অনেক ধন্যবাদ। দর্শক, আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর কবিরুল বাশার স্যার, কীটতত্ত্ববিদ, প্রাণীবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। স্বাগত, ধন্যবাদ ডক্টর টিবিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমাদের সাথে অনলাইনে আরও একজন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ টিটু মিয়া স্যার, প্রিন্সিপাল, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর টিবিকে এবং আপনাকে। দর্শক, যেমনটি বলছিলাম, আজ আমরা কথা বলবো ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে। তার আগে আমরা দেখে নিব ছোট্ট একটি ভার্চুয়াল প্রেজেন্টেশন, যেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি 2000 সালে প্রথমবার বাংলাদেশে ডেঙ্গু রোগী শনাক্ত হবার পর থেকে 2021 সাল পর্যন্ত ডেঙ্গুর ভয়াবহতার চিত্র। কোথাও যাবেন না, সাথেই থাকুন। রাজধানী সহ সারা দেশের মানুষের কাছে ডেঙ্গু এখন আতঙ্কের নাম। যুগে যুগে এডিস মশা কেড়ে নিয়েছে হাজারো প্রাণ, ভুগিয়েছে লাখো মানুষকে। 2000 সালে বাংলাদেশে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হবার পর থেকেই এদেশে শুরু হয় ডেঙ্গুর ভয়াবহতা। সরকারি হিসাব মতে প্রথম বছরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় 93 জন। এরপর 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ডেঙ্গুতে 140 জন মারা গেলেও 2007, 8, 9 ও 10 সালে ডেঙ্গুজনিত মৃত্যু শূন্যের কোটায় নেমে আসে। পরবর্তীতে 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত ডেঙ্গুতে মারা যায় 65 জন। বাংলাদেশ ডেঙ্গুর ভয়াবহতা সব থেকে বেশি দেখে 2019 সালে। এবছর অতীতের সমস্ত রেকর্ড ভেঙে সর্বোচ্চ সংখ্যক 179 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। 2020 সালে মৃত্যুবরণ করে 7 জন। সর্বশেষ 30 জুলাই 2021 পর্যন্ত বেসরকারি তথ্য মতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে 4 জন। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে 2462 জন রোগী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষণা মতে শুধুমাত্র 2019 সালে ডেঙ্গুতে সরকারের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 350 কোটি টাকারও বেশি। দর্শক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে থাকবার জন্য। আমরা দেখে নিলাম আজকের প্রোগ্রামের শুরুতেই ছোট্ট একটি ভিডিও প্রেজেন্টেশন, যেখানে আমরা বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণের ভয়াবহতা চিত্র তুলে ধরবার চেষ্টা করেছি। আর দেরি নয়, চলুন আমরা প্রবেশ করি মূল আলোচনায়। আমি প্রথমে আতিক স্যারের কাছে আসতে চাই। স্যার, আমরা যেমনটি বলছিলাম আজকে কথা বলবো ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে। তার আগে একটু ছোট্ট করে জানতে চাই ডেঙ্গু কি এবং ডেঙ্গু কেন হয়। অনেক ধন্যবাদ। এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। ডেঙ্গুটা হচ্ছে একটা ভাইরাসজনিত জ্বর। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে ভাইরাসজনিত জ্বরটাকে আমরা অন্যান্য জ্বর থেকে একটু পৃথক করি। এই কারণে যে ভাইরাসজনিত জ্বরগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনা আপনি 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং এদের জন্য কোনো ওষুধও নাই, কোনো অ্যান্টিবায়োটিক এর উপর কাজ করে না। এটা হচ্ছে কমন বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্য ডেঙ্গুর ক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারি। আমরা বলতে পারি যে হ্যাঁ, ডেঙ্গুটাও এমন যে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আপনা আপনি ভালো হবে এবং তার কোনো অ্যান্টিবায়োটিক এর জন্য কাজ করবে না, কিন্তু আপনা আপনি ভালো হয়ে যাবে। তবে এই ডেঙ্গুটাকে অন্যান্য ভাইরাসজনিত জ্বর থেকে আমাদের কতগুলো কারণে একটু পৃথক করতে হয়। একটা কারণ হচ্ছে এটা হচ্ছে মশার দ্বারা বাহিত। বেশিরভাগ ভাইরাসই কিন্তু মশার দ্বারা বাহিত না, ভিন্নভাবে, যেমন ড্রপলেট, শ্বাস প্রশ্বাস, কাশির সাথে ছড়ায়, এই ধরনের একটা বিশাল সংখ্যা আছে। কিন্তু মশার দ্বারা বাহিত
ভাইরাসজনিত জ্বরের সংখ্যা তুলনামূলকভাবে সীমিত, এবং তার মধ্যে ডেঙ্গু হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে এই ডেঙ্গুর কতগুলো জটিলতা আছে। ডেঙ্গুর যে লক্ষণ, সেই লক্ষণও কিন্তু তাকে অন্যান্য আমাদের যে সাধারণ ভাইরাসজনিত জ্বর তা থেকে তফাৎ করতে যথেষ্ট সাহায্য করে। এবং তার মধ্যে প্রধানত হচ্ছে চোখের পিছনে তীব্র ব্যথা, পিঠে বা মেরুদণ্ডে তীব্র ব্যথা, এবং চামড়ায় র্যাশ। এগুলো হচ্ছে কতগুলো এই ডেঙ্গু জ্বরের বৈশিষ্ট্য, যা দিয়ে আমরা অন্যান্য ভাইরাসজনিত জ্বর থেকে একটু তফাৎ করতে পারি। আর আরেকটা বিষয় আছে যে ডেঙ্গু জ্বরের কিন্তু অন্যান্য ভাইরাসজনিত জ্বরের তুলনায় মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার হারটাও কিছু বেশি, এবং সেই মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে রক্তক্ষরণ, প্রেশার কমে যাওয়া, এবং কিছু কিছু ক্ষেত্রে প্রেশার ক্রমে মৃত্যু হওয়া। এই কতগুলো দিয়ে মোটামুটি আমরা ডেঙ্গু জ্বরটাকে নিয়ন্ত্রণ করতে নির্ণয় করতে পারি, বা ডেঙ্গুকে আমরা অন্যান্য জ্বর এবং বিশেষত অন্যান্য ভাইরাসজনিত জ্বর থেকেও তাকে আমরা পার্থক্য করতে পারি। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি এই পর্যায়ে টিটু স্যারের কাছে আসতে চাই। স্যার, আতিক স্যার যেমনটি বললেন ডেঙ্গুর ব্যাপারে, স্যার আমি জানতে চাই ডেঙ্গুর জন্য স্পেশালি লক্ষণ বা উপসর্গগুলো একটু জানতে চাই স্যার আপনার কাছ থেকে। ধন্যবাদ স্যার। কিন্তু শুরুতেই কিছু উপসর্গ বলেছেন। ডেঙ্গু ফিভার যেহেতু নামটাই একটা জ্বর, সুতরাং এটা জ্বর দিয়েই শুরু হয়। আমরা যদি একেবারে প্রথম লক্ষণ বলি, তাহলে ডেঙ্গুর মূল লক্ষণটুকু হলো জ্বর। আর জ্বরের সাথে এই ডেঙ্গুর জ্বরের জন্য যে স্পেশালিটি আছে, গায়ের ব্যথাটা একটা ইম্পর্টেন্ট, মানে একটা গুরুত্বপূর্ণ সিমটম কিংবা লক্ষণ। যে জ্বরের সাথে অনেক বেশি গায়ের ব্যথা, এবং স্পেশালি মনে হবে যে বলা হয় যে ব্রেকিং বোন ডিজিজ, এটাকে মানে গায়ের রোগী একদম আমাদের চেম্বারে যখন আসে কিংবা হসপিটালে যায় কিংবা বাসায় যখন থাকে, জ্বরের পাশাপাশি কিন্তু ওদের একেবারেই মনে হয় যে চলতে পারে না, ব্যথা একদম অস্থির, মনে হয় যে কেউ মারধর করেছে, এরকম একটা ব্যথা। এবং এখানে আমি আরো বলতে চাই যে সারা শরীরে মনে হয় যে হাড়ের মধ্যে ব্যথা, মাসল পেনও হতে পারে। তাহলে জ্বরের সাথে এবং এই মাসল পেন, জ্বরের লক্ষণটা যেটা হয়েছে যে এখানে জ্বরটা 100 থেকে 101, 2 একটু অনেক বেশি জ্বরও হতে পারে। এবং শুরুতে দেখা যায় জ্বরটা অনেক সময় গায়ে শিভারিং দিয়ে আসে। কিন্তু অন্যান্য ভাইরাল ফিভারের সাথে যেটা পার্থক্য, যেটা হলো যে অন্যান্য ভাইরাল ফিভারে কিংবা এই যে কোভিড এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে কাশিটা একটু বেশি পরিমাণ থাকে, নাকে পানি আসতে পারে। ডেঙ্গুতে সাধারণত এই সমস্ত লক্ষণ থাকে না। আর একটা হলো যে ডেঙ্গু জ্বরের লক্ষণের মধ্যে আরো যে কিছু লক্ষণ আছে, রোগীরা অনেক সময় দেখা যায় যে যদি দেরিতে আসে আমাদের কাছে, তাহলে সেই জ্বর এবং গায়ের ব্যথার সাথে অনেক সময় রোগীর প্রেশার কমে যায়, রোগী লেথার্জিক হয়ে যায়। এগুলো হলো মোটামুটি লক্ষণের মধ্যে। এছাড়াও অনেক সময় রোগীর আরেকটা লক্ষণ যেটা হলো যে এতে অনেকের রোগীর জ্বর সাধারণত 2 থেকে 3 দিন যাওয়ার পরে কোনো কোনো রোগীর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট একটা লক্ষণ, যেটা হলো ডেঙ্গু জ্বরের ক্লাসিক্যাল ডেঙ্গু থেকে একটু আলাদা, যেটাকে আমরা বলি ডেঙ্গু হেমোরেজিক ফিভার। হেমোরেজিক মানে রক্তক্ষরণ হওয়া, চামড়ার নিচে কিংবা মুখের ভিতর থেকে কিংবা শরীরের বিভিন্ন জায়গা থেকে এই রোগীগুলা দেখা যায় যে রক্তক্ষরণ নিয়ে আমাদের কাছে আসতে পারে। তাহলে ডেঙ্গু জ্বরের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো এই যে আমরা বললাম রক্তক্ষরণ হওয়া। সুতরাং মানে এছাড়া স্যার বলেছেন যে পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা কমপ্লিকেশন যখন দেখা দেয় রোগীর, সেটা কিন্তু দেখা যায় যে অনেক সময় ডেঙ্গু শক নিয়ে আসে, যে রোগীর একদম প্রেশার কিংবা পালস কিছুই বোঝা যায় না, রোগী কথা বলতে পারে না, রোগী আর চলতে পারে না, একেবারে পালস যদি আমরা হাত দিই, নাড়িতে হাত দিই, সেগুলা দেখা যায় যে রোগী পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যায় রোগীর শ্বাসকষ্ট হয়। সেটা কিভাবে, যে আমরা এই ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে দেখি যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যে ডেঙ্গু জ্বরের সাথে সাথে রক্ত নালী থেকে চোয়ায় চোয়ায় যেটা মানে রক্তের তরল অংশগুলো আমরা বলি লিকেজ হয়, সেটা যখন শরীর থেকে বের হয়ে ফুসফুসের পর্দার মধ্যে জমা হয় অথবা পেটের মধ্যে জমা হয়, তখন কিন্তু রোগীরা অনেক সময় শ্বাসকষ্ট হিসেবে আমাদের কাছে আসে। সুতরাং এইগুলাই হলো আপাতত লক্ষণ। এছাড়াও কিছু স্পেশাল কন্ডিশন আছে, কখনো কখনো যদি রেয়ারলি যদি এটা মানুষের মাথায় মানে ব্রেইনে যদি এফেক্ট করে, নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, তাহলে কনভার্সন নিয়ে আসতে পারে, রোগী বেহুশ হয়ে যেতে পারে, রোগীর হার্টের সমস্যা হিসেবে, সেগুলো খুব মানে রেয়ার সিচুয়েশন। এই হলো আপাতত মানে লক্ষণ সম্বন্ধে আমরা যতটুকু বললাম। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
স্যার এবার আমি আপনার কাছে আসতে চাই। আমরা যেমনটি জানি যে ডেঙ্গুর প্রধান বাহক হচ্ছে এডিস মশা, এবং আমি যতটুকু জানি যে আপনি দীর্ঘদিন ধরে এডিস মশা নিয়ে গবেষণার কাজ করছেন। স্যার এডিস মশা আসলে আমরা কিভাবে চিনব? কারণ আমরা যদি এডিস মশা চিনতে পারি তাহলে হয়তো ডেঙ্গুর সংক্রমণ বা ডেঙ্গুর আক্রমণ থেকে আমরা বেঁচে যেতে পারবো। স্যার আমি জানতে চাই এই ব্যাপারে। প্রথমেই একটু ক্লিয়ার করি যে এডিস মশার দুটো প্রজাতি বাংলাদেশে আমরা পেয়ে থাকি। একটি হচ্ছে এডিস ইজিপ্টাই আর একটি হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস। এডিস ইজিপ্টাইকে নগরের মশা বা গৃহপালিত মশা বলা হয়, আর এডিস অ্যালবোপিক্টাসকে এশিয়ান টাইগার মসকিটো অথবা ওয়াইল্ড মশা বলা হয়। এই এডিস অ্যালবোপিক্টাস মশাটা যেসব জায়গাতে গাছগাছালি বেশি থাকে সেই সব জায়গাতে এডিস অ্যালবোপিক্টাস মশাটা হয়। তাহলে এডিসের দুটো প্রজাতি, একটি হচ্ছে এডিস ইজিপ্টাই আর একটি হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস। এডিস ইজিপ্টাইটা হচ্ছে 95% ডেঙ্গু রোগের জন্য দায়ী, অথবা এটিকে ডেঙ্গুর প্রিন্সিপাল ভেক্টর বলা হয়। ঢাকা শহরে অথবা যে কোনো শহরে যদি অপরিকল্পিত নগরায়ন হয় সেই নগরে এডিস ইজিপ্টাই মশার পরিমাণ বেড়ে যায়। এখন আসি আপনার প্রশ্নে যে আসলে আমরা এই দুটি মশাকে কিভাবে চিনব। এই দুটি মশারই গায়ে এবং পায়ে ডোরাকাটা দাগ থাকবে, সাদা এবং কালো ডোরাকাটা দাগ থাকবে। নগরবাসী যদি আপনার গায়ে বা আপনার বাসায় কোনো মশা আপনি দেখেন, তাহলে এই মশার দিকে খেয়াল করলে যদি আপনি দেখেন তার গায়ে এবং পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ আছে, তাহলে আপনি বুঝবেন এই মশাটি এডিস মশা। আরেকটি মশা নগরে অনেক বেশি দেখা যায়, সেটি হচ্ছে কিউলেক্স। এই কিউলেক্স মশাটাকে বলা হয় আগলি মসকিটো অথবা অসুন্দর মশা। এডিস মশা দেখতে সুন্দর কারণ তার গায়ে এবং পায়ে ডোরাকাটা দাগ থাকে, কিন্তু কিউলেক্স মশার গায়ে এবং পায়ে ডোরাকাটা দাগ থাকে না। এটি একটি মানে ছাই কালারের একটি মশা। তাই এই দুটি মশাকে আমরা খুব সহজেই আমরা আলাদা করতে পারি। অনেকেই মনে করে যে এডিস মশা মনে হয় অনেক বড় মশা, আসলে কিন্তু তা নয়। এডিস মশা ছোট মশা, অন্যান্য মশার চাইতে এই মশাটি বেশ ছোট। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম ডেঙ্গু সম্পর্কে। আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আমাদের এই আলোচনাটি উপভোগ করে থাকেন অথবা ডেঙ্গু সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আপনারা যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আমি আতিক স্যারের কাছে আবারও আসতে চাই। স্যার আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে ডেঙ্গুর যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলোর সাথে অন্য জ্বরের বা অন্য রোগের কিছু পার্থক্য রয়েছে। স্যার এবার যদি আরেকটু বিস্তারিত জানতে চাই, বিশেষ করে বর্তমান সময়ে কোভিড-19 সিচুয়েশন আমাদের খুব বেশি বাধার সৃষ্টি করছে বা প্রতিবন্ধকতা তৈরি করছে, সেইখান থেকে আমরা কিভাবে বুঝবো যে ডেঙ্গু আর কোভিড এর মধ্যকার লক্ষণগত পার্থক্যগুলো? স্যার অনেক ধন্যবাদ। এটাও আগস্টের প্রারম্ভে অত্যন্ত উপযুক্ত একটা সময় উপযোগী একটা প্রশ্ন বলে আমি বলবো। এমনি সাধারণভাবে মানে আমাদের আসলে এই দুইটা রোগের মধ্যে তফাৎ করাটা খুব কঠিন না বেশিরভাগ রোগীর জন্য, যদিও কারো কারোর জন্য কোনো কোনো রোগীর ক্ষেত্রে একটু কঠিন হতে পারে, যারা অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আমরা বলি তাদের জন্য কঠিন হতে পারে। কিন্তু সচরাচর যে পার্থক্য, যেগুলো তফাৎগুলো দিয়ে আমরা দুটার মধ্যে ডিস্টিংগুইশ করি, তার মধ্যে একটা হচ্ছে ডেঙ্গুটা সচরাচর কম বয়সে বেশি হয়, যেখানে কোভিডটা কম বয়সে একটু কম হয়ে থাকে। ডেঙ্গুতে আমরা মশার কামড়ের ইতিহাস পাবো, যেটা কোভিডে পাবো না। ডেঙ্গুতে জ্বরটা আকস্মিকভাবে আসে, এবং যেটা এই প্রফেসর টিটুমে যেটা বললেন যে চিল মানে শীত শীত করা বা কখনো ক্ষেত্র বিশেষে গা কাঁপা, এই জিনিসগুলো ডেঙ্গুতে হতে পারে, কিন্তু এগুলো কোভিডে হয় না। এবং আরেকটা হচ্ছে ডেঙ্গির একটা বৈশিষ্ট্য আমি আগেই বলেছি যে চোখের পিছনে এবং মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা, ওইটাও কোভিডের বৈশিষ্ট্য না। ডেঙ্গিতে চামড়ায় র্যাশ হয়, রক্তক্ষরণ হয়, আবার এই জিনিসগুলো কোভিডে হয় না। অন্যদিকে কোভিডে গলা ব্যথা, সর্দি, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, এগুলো কোভিডের কতগুলো সাধারণ কমন উপসর্গ, যেগুলো প্রাদুর্ভাব একটু বেশি, এবং তার সাথে স্বাদ এবং গন্ধে পরিবর্তন হয়ে যাওয়া কিংবা এগুলোর লোপ পাওয়া, এই জিনিসগুলো কোভিডে বেশি হয়। আর এই জিনিসগুলো শ্বাসতন্ত্র আক্রান্ত হওয়ার কারণে যে উপসর্গ, সেগুলো ডেঙ্গুতে প্রায় হয় না বললে চলে, বা আমরা বলতে পারি খুব রেয়ারলি হতে পারে। আর আবার ওদিকে এতে আমাদের কোভিডে এই যে বললাম চোখের তীব্র ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, এগুলো কোভিডের বৈশিষ্ট্য না, কোভিডে কমনলি হয় না সেগুলো। তার মানে আমরা বলতে পারি যে রোগের লক্ষণ দেখে সিংহভাগ রোগীর ক্ষেত্রে আমাদের পক্ষে এই দুটার মধ্যে ডিস্টিংগুইশ করা সম্ভব। ডাক্তাররা, আমাদের চিকিৎসকরা পারছেন
এই সমস্যাটা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এই যে বললাম, কিছু কিছু রোগী থাকেন অ্যাটিপিক্যাল, কিছু কোভিডের রোগী থাকতে পারেন যাদের ব্যথাটা বেশি হয়, এবং যাদের আবার গলা ব্যথা, সর্দি হাঁচি নাও থাকতে পারে, তাদেরকে আমরা ডেঙ্গু বলে কনফিউজ করতে পারি। সেটা পার্সেন্টেজটা খুব কম, এবং তাদের জন্য আমাদের টেস্টের শরণাপন্ন হতে হবে। যেমন আপনারা সবাই জানেন যে কোভিডের জন্য আমরা মানে নাকের থেকে যে সোয়াব নিয়ে RT-PCR কিংবা অ্যান্টিজেন টেস্ট করছি। আবার ওদিকে ডেঙ্গুর জন্য সম্পূর্ণ ভিন্ন রক্ত নিয়ে একটা NS1 বলে একটা অ্যান্টিজেন, সেটা দেখা হচ্ছে। তার মানে পরীক্ষা করার যে কালেকশন স্পেসিমেন তাও ভিন্ন, পরীক্ষা দুটি ভিন্ন, এবং এই পরীক্ষাগুলোর আমি বলবো যে সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি যথেষ্ট ভালো। যদি কোনো রোগীর ক্ষেত্রে কনফিউশন থাকে যেটা ডেঙ্গি না COVID-19, তখন এই টেস্টের মাধ্যমে আবার সহজেই এর মধ্যে ডিস্টিংগুইশ করা সম্ভব হয়। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি টিটু স্যারের কাছে আসতে চাই। টিটু স্যারের কাছে জানতে চাই স্যার, আসলে প্রত্যেক বছরই দেখা যায় এই সময়টাতে আসলে আগস্ট সেপ্টেম্বরের দিকে আসলে হঠাৎ করে ডেঙ্গুর সংক্রমণটা বেড়ে যায়। এর আসলে কারণ কি স্যার? হঠাৎ করেই বেড়ে যাওয়ার কারণ কি? একটু আগে আমাদের অধ্যাপক মানে এন্টোমোলজির অধ্যাপক জাহাঙ্গীরনগরের সাহেব বলেছেন যে ডেঙ্গুর যে মশাটা, যেটা এডিস এজেপ্টি মশাটা, এটা কিন্তু এই প্রজননটা হয় কিন্তু এই মৌসুমী কালে, যখন বৃষ্টিপাত হয় এবং পানি যখন আমাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য হোক অথবা বৃষ্টির জন্য নালাতে কিংবা বিভিন্ন জায়গায় যখন যেখানে জমে থাকা পরিষ্কার পানিগুলো জমে থাকে, সেখানে কিন্তু তার প্রজননটা হয়, লার্ভা হয় এবং আলটিমেটলি মশা হিসেবে দেখা দেয়। সো এই সিজনাল একটা ফ্যাক্টর অবশ্যই কাজ করে। আর একটা হলো যে আপনি কিন্তু সুন্দরভাবে দেখিয়েছেন যে 2000 সাল থেকে শুরু করে অনেকদিন কিছু কিছু হয়েছে, তারপরে আবার 2019 সালে কিন্তু অনেক বেশি হয়েছে। এবং আমরা যদি এই ডেঙ্গুর যে ন্যাচারাল হিস্ট্রিটা যদি আরেকটু পরিলক্ষিত হয়, আমরা যদি বুঝতে চাই, যেমন এরকম কিন্তু ডেঙ্গু আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলোতে অনেক বেশি, আমেরিকানও কিছু কান্ট্রিতে বেশি, থাইল্যান্ডে যদি দেখি কিংবা ফিলিপিনে, তাদের ক্ষেত্রে কিন্তু ওরকম দেখা যায় যে মানে কম বয়স্কদের বেশি হয়। এবং এই ডেঙ্গুর মানে যারা একবার হয় তাদের মধ্যে কিন্তু ইমিউনিটি ডেভেলপ করে, একটা আমরা জানি যে লাইফ লং ইমিউনিটি ডেভেলপ করে। কিন্তু ডেঙ্গুর আবার কিন্তু 4টা যে ভাইরাসটা আছে, 4টা ভেদ আছে, 10, 1, 2, 3। তো সুতরাং এইবার যদি আমার হয়, আগামীবার আরেকটা দিয়ে হতে পারে। কিন্তু ব্যাপারটা হলো যে প্রতি 2-3 বছর পর পর একটা রিসাইকেল হয়। সুতরাং এইবার কিন্তু আমরা 19 সালে পেয়েছি, এইবার যে আবার ডেঙ্গুর প্রাদুর্ভাবটা দেখা দিয়েছে একটু বেশি পরিমাণ। যেমন আপনি বলেছেন আজকে প্রায় 200-র মতো, গতকালকে 170 জন ছিল, টোটাল প্রায় আমাদের 3000-এর মতো ডেঙ্গু এর মধ্যেই মানে ধরা পড়ে গেছে এবং শনাক্ত হয়েছে। সুতরাং একটা হলো যে মশার প্রজনন জায়গাগুলো, যেমন এই লকডাউন এবার কিন্তু আরেকটু কন্ট্রিবিউট করেছে, যে শহরকে পরিষ্কার রাখার জন্য যে সমস্ত কর্মচারী থাকে, তারা মানে এই ঈদ এবং লকডাউন সবকিছু মিলে আর সবারই কনসেন্ট্রেশন, মনোযোগ এখন আমাদের কোভিডের জন্য। এই সমস্ত কারণে আমার মনে হয় যে মশার নিধনের জন্য যেভাবে কর্তৃপক্ষ চেষ্টা করতেছেন, আবার মশা এই জন্য আবার দেখা যায় যে পুরোপুরি নিধন করা সম্ভব হচ্ছে না। কোনো কোনো, যেমন যে লকডাউনের জন্য অনেকেই বাসা ছেড়ে চলে গেছে, বাসায় ফুলের টবের পানি রয়ে গেছে কিংবা পরিত্যক্ত কোনো বোতলে পানি রয়ে গেছে। তো এই জায়গাগুলোতে কিন্তু ব্রিডিংটা খুব ভালোভাবেই হচ্ছে। তাহলে এই ফ্যাক্টরগুলো, একটা বললাম যে ন্যাচারাল হিস্ট্রি প্রতি 2 বছর 3 বছর পর পর হয়, আর একটা হলো যে আমাদের এই প্রজননটা বেড়ে যাওয়ার জন্য, প্লাস এবারের যে বৃষ্টি প্লাস টেম্পারেচার বেশি, এই জিনিসগুলো আসলে মশার প্রজননকে মানে প্রজননের জন্য উপযোগী, এবং সেই কারণেই এখন হঠাৎ করে ডেঙ্গুটা বেড়ে যাচ্ছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি এবার আপনার কাছে একটু আসতে চাই। স্যার, যেমনটি স্যার বলছিলেন যে অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে এমনিতেই প্রজননটা বেশি হয়। স্যার, এখন আমার যে প্রশ্নটা, আমরা যদি স্যার ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে তো মানে এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা তো প্রথম একদম বেসিক কথা। স্যার, যদি আপনি বলতেন যে আমরা আসলে এডিস মশা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, বা এই যে প্রজননটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি স্যার? এডিস মশার নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কিউরেক্স মশার নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমি আগেই বলেছি, ঢাকা শহরে 2টি মশা আমরা মেজর আমরা দেখি। শীতকালে, শীত সময়ে যে মশাটি আমরা সবচেয়ে বেশি দেখি, আমরা খুবই বিরক্ত হয়ে যাই ওই সময়টা, সেটি হচ্ছে কিউরেক্স মশা। এই মশাটি হয় ড্রেন, ডোবা, নর্দমা এবং পচা পানিতে। পচা পানি ছাড়া, ড্রেন, ডোবা, নর্দমা ছাড়া কিউরেক্স মশা কখনোই হবে না। আবার আরেকটি বিষয় হচ্ছে এডিস মশা। এডিস মশা হওয়ার জন্য পাত্রে জমা পানি লাগবে।
সেটা পাত্র হতে পারে ন্যাচারাল অথবা আর্টিফিশিয়াল। ন্যাচারাল পাত্র কোনটা? যেটি হচ্ছে গাছের কোটর। গাছের কোটর হচ্ছে একটি ন্যাচারাল কন্টেইনার বা পাত্র। লিফ অ্যাক্সিলস, কচু পাতার দুই পাতার মাঝখানে, কলা পাতার মানে মাঝখানে যে ছোট্ট একটু পানি জমে, যেখানে 2 সেন্টিমিটার পানি জমবে সেখানে কিন্তু এডিস মশা হবে। তাহলে এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কিউলেক্স মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা আলাদা। এটিকে এডিস মশা নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনা। এই সমন্বিত মশক ব্যবস্থাপনার 4টি কম্পোনেন্ট আছে। প্রথম কম্পোনেন্ট হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা, দ্বিতীয়টি হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণ বা জীব দিয়ে মশাকে নিয়ন্ত্রণ, তৃতীয়টি হচ্ছে কীটনাশক দ্বারা নিয়ন্ত্রণ এবং চতুর্থটি হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট বা জনগণকে সম্পৃক্ত করা। তার মানে এই যে 4টা কম্পোনেন্ট, এই 4টা কম্পোনেন্টকে একসাথে আমরা বলি সমন্বিত মশক ব্যবস্থাপনা। এই 4টা কম্পোনেন্ট, ধরেন আমাকে যদি বলা হয় যে আপনি দুটো আঙ্গুল দিয়ে জোর করে কিছু ধরেন, আমি কিন্তু দুটো আঙ্গুলে কিন্তু আমি শক্তি পাবো না। ঠিক আমাকে যদি 5টা আঙ্গুল দিয়ে ধরতে বলেন, আমি কিন্তু জোর করে কোনো একটা কিছু ধরতে পারবো এবং সরাতে পারবো। ঠিক মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যদি সমন্বিত মশক ব্যবস্থাপনাকে সারা বছর ব্যাপী এডিস মশাকে টার্গেট করে আমরা চালাতে না পারি, তাহলে কিন্তু এডিস মশা নিয়ন্ত্রণটা ব্যর্থ হবে, যে কারণে আমরা ব্যর্থ হতে চলেছি বা ব্যর্থ হচ্ছি। আমরা দেখি যে মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবসময় কীটনাশককে দোষারোপ করা হয়। আমি একটু আগে যেটি বলছি, 4টা কম্পোনেন্ট। প্রথমটি হচ্ছে আপনার পরিবেশগত ব্যবস্থাপনা। এডিস মশা যেসব পাত্রে জন্মায় সেই পাত্র যদি আমরা না রাখি পরিবেশে, তাহলে কিন্তু এডিস মশা 80% নিয়ন্ত্রণ করা সম্ভব। আর উড়ন্ত মশা হয়ে গেলে আমাদের ফগিং এর প্রয়োজন পড়ে, আদারওয়াইজ আমাদের কিন্তু ফগিং এর প্রয়োজন নাই। এডিস মশা নিয়ন্ত্রণ কিউলেক্স মশা নিয়ন্ত্রণের সহজ। এডিস মশা কীটনাশক সহনশীল এবং এডিস মশা যেহেতু পাত্রে হয়, পাত্রটি আমরা যদি রিমুভ করতে পারি অথবা পাত্রটা যদি ধ্বংস করতে পারি, তাহলেই কিন্তু এডিস মশা নিয়ন্ত্রণ হয়ে গেল। আরেকটি বিষয় সবচেয়ে বেশি যেটি প্রয়োজন, সেটি হচ্ছে এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসী বা জনগণকে সম্পৃক্ত হতে হবে। কারণ এডিস মশা আমাদের ঘরে এবং ঘরের আঙিনায় যেমন হয়, এবং ঘরের বাইরে রাস্তাঘাট, ওপেন স্পেস, সরকারি বেসরকারি স্থাপনা, বাস টার্মিনাল, এখানেও হয়। এখন আমার ঘরে যদি এডিস মশা হয়, সেটি নিয়ন্ত্রণ দায়িত্ব কিন্তু আমার। যেটি ওপেন স্পেস আছে অথবা সরকারি বেসরকারি স্থাপনা আছে, বাস টার্মিনাল আছে, সেখানে নিয়ন্ত্রণের হয়তো আমরা নিয়ন্ত্রণ যারা করেন তাদের দায় দিতে পারি। কিন্তু আমার বাসায় যদি এডিস মশা হয়, কোনো পাত্রে, যে পাত্রে আমি পানি জমা করেছি, সেই পাত্রটি ম্যানেজমেন্ট করা কিন্তু নগরবাসীরই দায়িত্ব। তাই এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সাথে নগরবাসীকে সম্পৃক্ত হতে অবশ্যই। এখন এই এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসীর যেটি করতে পারে, যে তারা যেমন আমাদের উত্তরের মেয়র মহোদয় আজকে একটি স্লোগান দিয়েছে, প্রতি শনিবার 10টায় 10 মিনিট আমরা যদি আমাদের বাড়ির চারদিকটা একটু ঘুরে দেখি কোথাও কোনো পাত্রে পানি জমা আছে কিনা, যদি থাকে সেই পাত্রটিকে যদি জাস্ট আমরা উল্টিয়ে রাখি, তাহলে কিন্তু এডিস মশাটা আর এখানে জন্মানোর কোনো সুযোগ নাই। সেই বিষয়টি নগরবাসীকে নিশ্চিত করতে হবে যে তার বাসায় কোনো পাত্রে যেন পানি জমা না থাকে যেখানে এডিস মশা হতে পারে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার কথার প্রেক্ষাপট ধরে আমি আপনার কাছে আবারও আসবো। যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে আপনি যে 4টি কম্পোনেন্টের কথা বললেন, তার মধ্যে একটি হয়তো ব্যক্তিগত, মানে যেটা হয়তো পারিবারিকভাবে আমরা মানে নিয়ন্ত্রণ করতে পারি, বাকি 3টি কিন্তু সরকার বা সিটি কর্পোরেশনেরই দায়িত্ব, আমি যতটুকু জানি। স্যার এই বিষয়ে আমি জানতে চাইবো যে সিটি কর্পোরেশন কতটুকু মানে এগিয়ে আসছে বা কতটুকু ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে। তার আগে আমি একটু আতিক স্যারের কাছে আসতে চাই। স্যার, একই সাথে যদি ডেঙ্গু এবং কোভিডে কেউ আক্রান্ত হয়, তার আসলে ঝুঁকি কতটুকু হবে বা সে আসলে এটা আসলে সম্ভাবনা কতটুকু একই সাথে যদি কোভিড এবং ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয়? অনেক ধন্যবাদ। আসলে সত্যিকার অর্থে আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের যখন ডেল্টা ভাইরাসের একটা 3য় তরঙ্গ উপর দিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের বিভিন্ন আমরা বলতে পারি উৎসব বা বিভিন্ন কারণে আমাদের জটলা হয়েছে, এবং আগস্টে আমাদের মানে এই জটলার কারণে আগস্টে আমরা একটা এই 3য় তরঙ্গ বা কোভিড-19 একটা চূড়া আমরা দেখার আশঙ্কা করছি। এই একই সময় কিন্তু ঘটনাচক্রে আগস্টটাই আমাদের ইয়ের জন্য, ডেঙ্গুর জন্য একটা চূড়ার সময়। এবং এটাও ঠিক যে এই সময় আমাদের কিছু বর্জ্য ব্যবস্থাপনায় কোরবানি ঈদের পরে কিছু ঘাটতিও ছিল, যার জন্য সবকিছু মিলিয়ে আমাদের, আপনি বলেছেন যে আমাদের সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিগুলো আমাদের এই যে মানে এই যে সামগ্রিকভাবে যে মশক ব্যবস্থাপনা,
তাতে যথেষ্ট কর্মতৎপরতার পরিচয় দেয়নি এর আগে, যার জন্য এখন এইবার আমাদের একটু বেশি দেখাও যাচ্ছে। এবং একটা ভাইরাস দিয়ে ইনফেকশন হলে সেই ব্যক্তি আরেক ভাইরাস থেকে রক্ষা পাবেন এমন কোনো ব্যবস্থা কিন্তু আমাদের শরীরে নাই। কাজেই একই সাথে দুটা ভাইরাসের সংক্রমণ হওয়া সম্ভব। এবং এই ধরনের একই সাথে ডেঙ্গি আর কোভিড-19 রিপোর্ট কিন্তু আমাদের বৈজ্ঞানিক জার্নালগুলোতে বিভিন্ন দেশ থেকে আছে। ব্রাজিল, ফ্রান্সের গিনি উপদ্বীপ, তারপরে আমাদের পাকিস্তান থেকে আছে, এবং বাংলাদেশের চট্টগ্রাম থেকেও এই ধরনের রিপোর্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালগুলোতে প্রকাশিত হয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই দুটা একসাথে হলে বেশি খারাপ হবে এই ধরনের বক্তব্য নাই, সেই ধরনের প্রমাণ খুব বেশি না। কিন্তু পাকিস্তানে যে প্রকাশিত রিপোর্ট তাতে দেখা গেছে যে যারা এই দুটাতে একসাথে আক্রান্ত ছিলেন তাদের মধ্যে মৃত্যুর হার পৃথকভাবে ডেঙ্গির মৃত্যুর হার বা আমাদের এই যে কোভিড-19 যে মৃত্যুর হার তাদের যোগ করলে যা হবে তার চেয়ে অনেক বেশি। মানে যাদের মধ্যে এটা ছিল তাদের 60% আসলে মৃত্যুবরণ করেছেন। আমরা বলতে পারি যে ওই একটা জায়গা থেকে যে বিবরণ, এটা একটা আমরা বলতে পারি স্পোরাডিক বা অ্যানেকডোটাল রিপোর্ট, তার উপর আমরা এখনো জোর দিয়ে বলতে পারবো না। আমাদের আরো দেখতেও হবে, যদিও একই সাথে এই মৃত্যুগুলোকে রোধ করার জন্য আমাদের আরো সচেতন হতে হবে। কিন্তু বিভিন্ন ব্যাখ্যা আছে, বিভিন্ন বৈজ্ঞানিক কারণ আছে যাতে আমরা সন্দেহ করতে পারি এই দুটা ইনফেকশন যদি একসাথে হয় তাহলে সেই রোগীর অবস্থার অবনতি বেশি হবে এবং সেই রোগীর মৃত্যুর সম্ভাবনা অন্যান্যদের চেয়ে কিছুটা বেশি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু টিটু স্যারের কাছে আসতে চাই। স্যার, আদিক স্যার যেমনটি বলছিলেন যে একই সাথে ডেঙ্গু এবং কোভিড-19 আক্রান্ত হতে পারে একজন রোগী। স্যার, সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কি ধরনের মানে চিকিৎসা হতে পারে, বা যেহেতু দুটার জন্যই আলাদা চিকিৎসা রয়েছে, সেই ধরনের ওই ধরনের রোগীর ক্ষেত্রে আলাদা কি চিকিৎসা নেওয়া যেতে পারে স্যার? ধন্যবাদ। স্যার কিন্তু সুন্দরভাবে বলেছেন যে আমাদের যদিও অনেক বেশি রোগী একসাথে ইনফেকশন হয় না, কিন্তু এখনকার প্রেক্ষাপটে আমরা দেখছি যে ঢাকাতে দুটারই সংক্রমণ বেশি, এবং ডেঙ্গুর সংক্রমণ কিন্তু ঢাকাতেই মানে অনেকখানি বেশি, আমি বলবো যে মোর দেন 90%। আর কোভিড এর ক্ষেত্রেও এখন ঢাকার কিন্তু সংক্রমণ বেশ বেড়েই চলেছে। সুতরাং এই অবস্থাতে দুইটাই কিন্তু একসাথে হতে পারে। আমরা কিছু কেসও পেয়েছি এরকম, মানে সেটা সংখ্যা অনেক বেশি না, হাতে গোনার মধ্যেই পড়ে। কিন্তু যেহেতু ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাচ্ছে, সুতরাং একই সাথে দুইজনের হওয়ার একটা পসিবিলিটি আছে। আমরা যদি চিকিৎসার ক্ষেত্রে বলি, আমাদের একটা, আমি বলবো যেটা একটা সুখের খবর কিংবা একটা ভালো খবর হলো, ঢাকার চিকিৎসকরা ডেঙ্গু চিকিৎসায় বরাবরই পারদর্শী। আমাদের দেশের চিকিৎসকরা, বিশেষ করে ঢাকার চিকিৎসকরা, তারা অভ্যস্ত, এবং তারা কিন্তু এর মধ্যে আমাদের সমস্ত চিকিৎসকরা কিন্তু আপনি দেখেছেন যে কোভিড-19 এর যতটুকু আমাদের দেশের রোগীর যত খারাপ হওয়ার কথা ছিল সেটাও খারাপ হয় নাই, এবং সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে আমাদের কিন্তু চিকিৎসার সুব্যবস্থা আছে। আমি যদি একটু বলি ভাগ ভাগ করে, যে দুইটাই যদি মাইল্ডার কেস হয়, আমরা জানি যে ডেঙ্গু, ক্লাসিক্যাল ডেঙ্গুতে কিন্তু তেমন কিছু আমাদের দরকার হয় না। ক্লাসিক্যাল ডেঙ্গুতে শুধু আমরা সিম্পটোমেটিক প্যারাসিটামল খেতে পারি, আর একটু রোগীকে বলতে পারি যে আমরা একটু খাওয়ার স্যালাইন খাবে, যাতে 5-6 ঘন্টা পর পর প্রস্রাবটা এনশিওর করতে পারি যে না তার শরীরে পানিটা ভালো আছে। আর হলো যদি শরীরে রেশ থাকে, চুলকানো থাকে, তাহলে অ্যান্টিহিস্টামিন দিতে পারি। আবার যদি কাশি সহ ডেঙ্গু সাথে যদি মাইল্ডার ফর্মে যদি আমাদের কোভিড-19 থাকে, সেক্ষেত্রে কিন্তু এই একই চিকিৎসায় আমাদের রোগীরা ভালো হয়ে যাবে। তাহলে এখানে আর চিকিৎসার খুব জটিল মানে আলাদাভাবে কিছু দরকার নেই। এখন যে রোগীটা হসপিটালাইজ হয়েছে কোভিড-19 এর জন্য, তার যদি সাথে মাইল্ডার মানে থাকে, আমাদের ডেঙ্গু থাকে, সেই ক্ষেত্রে ডেঙ্গুর জন্য আলাদাভাবে আর চিকিৎসা করার খুব দরকার নাই। শুধু খেয়াল রাখতে হবে যে তার শরীরের ব্লাড প্রেশারটা ভালো আছে, তার প্রস্রাবটা রেগুলার ফর্মে হচ্ছে, সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট এখানে। এখন যদি দুইটাই যদি মডারেট কিংবা সিভিয়ার ফর্মে হয়, যেমন ডেঙ্গুর কিছু ব্যাপার আছে অ্যালার্মিং সাইন, ডেঙ্গুর জন্য পেটে ব্যথা হয়, পারসিস্টেন্টলি ভমিটিং হচ্ছে, প্রেশারটা কমে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, প্লেটলেট কাউন্টটা কমে গেছে। প্লেটলেট দুইটাতেই কমতে পারে, ডেঙ্গুতে অনেক বেশি কমে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে রক্তক্ষরণের চিকিৎসাটার ব্যাপারে মনোযোগ দিতে হবে। এবং একটা রোগী যদি কোভিড-19 ভালো হতে থাকে, সাথে যদি হঠাৎ করে প্রেশার কমে যায়, আমাকে চিন্তা করতে হবে যে তার ডেঙ্গু যদি একসাথে থাকে, তাহলে সেটা মনে করতে হবে যে ডেঙ্গু শক সিনড্রোম দেখা দিচ্ছে। সুতরাং যেটা দরকার চিকিৎসার ক্ষেত্রে, আমাদের কোনো মানে এখানে সবাই অভ্যস্ত, ম্যানেজমেন্টের বন্দোবস্ত আছে। শুধু মনে রাখতে হবে যে আমি ডেঙ্গু এবং কোভিড-19 দুটাকে একসাথে চিকিৎসা করছি, দুইটারই লক্ষণগুলোকে
মনে রাখতে হবে এবং দুইটার খারাপ লক্ষণগুলোকে আমাদের মনে রাখতে হবে। যেমন অক্সিজেন স্যাচুরেশন যদি কোনো রোগীর কমে যায়, সাথে ডেঙ্গু আছে, অবশ্যই আমাকে প্রায়োরিটি দিতে হবে সেখানে কোভিড এর ম্যানেজমেন্ট, অক্সিজেন স্যাচুরেশনকে কারেক্ট করতে হবে। আবার যদি রক্তক্ষরণ বেশি হয়, মানে ডেঙ্গুর সাথে আছে, তার মানে প্লেটলেট কমে যাচ্ছে, আমাকে তখন রক্তক্ষরণের জন্য চিকিৎসাটা দিতে হবে। আবার যদি রোগী শকে চলে যায় যে আমার অক্সিজেন স্যাচুরেশন ভালো আছে, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই ডেঙ্গুর মানে শককে ম্যানেজ করতে হবে। আমি যেটা বলবো যে এটা চিকিৎসকের বিচার বিবেচনা এবং মানে চিকিৎসক যেন মাথায় থাকে যে তিনি চিকিৎসা করছেন দুইটা রোগ, ডেঙ্গু এবং কোভিড-19 একসাথে আছে। এবং আমি এটা আপনাদেরকে এনশিওর করতে চাই, আমার শ্রদ্ধেয় শিক্ষক সৈয়দ আতিকুল হক স্যার আছেন, স্যারও একমত হবেন যে আমাদের দেশের চিকিৎসকরা সবাই এখন এই দুইটা রোগকেই ভালোভাবে চিকিৎসা করতে পারেন এবং তার জন্য সুবন্দোবস্তও আছে। স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি কবির ভাই স্যারের কাছে আবার আসতে চাই। স্যার আমি যেমনটি বলছিলাম যে আপনি যেমনটি বলছিলেন যে 4টি কম্পোনেন্টের কথা, সেই জায়গা থেকে স্যার সিটি কর্পোরেশন কতটুকু এগিয়ে আসছে বলে আপনার মনে হয়, এবং অথবা যদি আরো কোনো পরামর্শ থেকে থাকে নিয়ন্ত্রণে, তাদের আর কি করতে পারে তারা স্যার? ধন্যবাদ। আসলে আমি যেটা বলছিলাম যে এডিস মশা নিয়ন্ত্রণ এবং কিউলেক্স মশা নিয়ন্ত্রণটা আলাদাভাবে করতে হবে। আমাদের যেটি আমি গ্যাপ দেখি সেটি হচ্ছে যে সিটি কর্পোরেশনের যে মশক নিধন টিম আছে, সেই টিমদেরকে আমরা যদি লক্ষ্য করি, নগরবাসী যদি একটু খেয়াল করে, তাহলে দেখবেন যে এখনো পর্যন্ত তারা রাস্তার দুধারে ড্রেনের আশেপাশে ফগিং করছে অথবা ড্রেনে লার্ভিসাইডিং করছে। এই মুহূর্তে আমাদের যে এডিস মশা নিয়ন্ত্রণকে টার্গেট ওরিয়েন্টেড করতে হবে, যেটি আসলে আমাদের এডিস মশা নিয়ন্ত্রণের জন্য সারা বছর ব্যাপী আলাদা একটি পরিকল্পনা, আলাদা একটি টিম থাকার কথা ছিল, যেটি নেই। যে টিমটি আছে সেটি মশা নিয়ন্ত্রণের টিম আছে। এখন যারা মশা নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তাদেরও কিন্তু ট্রেনিং দরকার। যে ট্রেনিংয়ে আমি একটু গ্যাপ দেখতে পাই যে সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মীরা যারা স্প্রে করে, ফগিং করে, তাদের ট্রেনিংও দরকার যে কোন মশাটা কেমন এবং কোন মশাটাকে আমরা যদি মারতে যাই সেখানে কোথায় আমাকে কন্ট্রোল মেজারটা নিতে হবে। আরেকটি বড় গ্যাপ যেটি হচ্ছে যে আবর্জনা যে ব্যবস্থাপনা, যে বর্জ্য ব্যবস্থাপনা যেটি আমরা বলি, সেটি নগরবাসী বা সবাই স্বীকার করবে যে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু বেশ নাজুক। এই বর্জ্য ব্যবস্থাপনা ঠিকমতো না হওয়ার কারণে কিন্তু ঢাকায় বিভিন্ন জায়গায় আনাচে কানাচে নানা ধরনের পাত্র পড়ে থাকে। এখন এই যে সময়টা এখন হচ্ছে আধুনিক এই যে সময় আমরা পার করছি, সেখানে অনেক ধরনের ফুড এখন ক্যানে বিক্রি হয়। ইভেন আপনি বিরিয়ানির প্যাকেট রাস্তাঘাটে, আজকে যেমন আমরা ফিল্ডে বিরিয়ানির প্যাকেটের মধ্যে আমরা মশা পেলাম, এডিস মশা। আবার একটি চিপসের প্যাকেট, চিপসের খেয়ে যে প্যাকেটটি ফেলা হয়েছে, যে চিপসের প্যাকেটটা ছেঁড়া হয়েছিল, তার মাঝখানে ওই ছেঁড়া জায়গাতে পানি জমে আছে, সেখানে আমরা এডিস মশা পাচ্ছি। এই যে অপরিকল্পিত নগরায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনায় যে আমাদের যে মানে আমাদের আধুনিকায়নটা না হওয়ার কারণে কিন্তু এডিস মশাটা বেড়ে যাচ্ছে, যেখানেও আমাদেরকে বিশেষ নজর দেওয়া দরকার। যদি আমরা এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে ওই যে আমি প্রথমেই বলছি যে পরিবেশগত ব্যবস্থাপনা, এই পরিবেশগত ব্যবস্থাপনাটা যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে ৮০% কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব এডিস মশাকে এবং ডেঙ্গুকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের বিশেষ পর্ব রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেজেন্স ডেঙ্গুর ভয়াবহতা কি আবার বাড়ছে, পাওয়ার্ড বাই এক্সেম মাপস। আমরা কথা বলছিলাম ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে, এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন 3 জন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক স্যার, রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ টিটু মিয়া স্যার, এবং রয়েছেন অধ্যাপক ডক্টর কবিরুল বাশির স্যার। আমি আবার আতিক স্যারের কাছে আসতে চাই। স্যার, ডেঙ্গু আক্রান্ত হলেই রক্তের প্ল্যাটিনেট কমে যায় স্যার। স্যার, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে এটা বাড়ানোর উপায় কি স্যার, কিভাবে বাড়ানো যেতে পারে? অনেক ধন্যবাদ। আমি বলবো যে এটা আপনাকে প্রশ্নের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দেবো, কারণ মানে আপনি আসলে এই দর্শকদের কাছে একটা ভুল ধারণা অপনোদনের একটা সুযোগ আমাকে করে দিচ্ছেন। আসলে এই প্লেটলেট কাউন্টটা যখন কমে, আপনি কমে এবং আপনি দ্রুতই কিন্তু ঠিক হয়ে যায়, এবং এই প্লেটলেট কাউন্টটা বাড়ানোর জন্য আমাদের ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আপনি বাড়ে। কোনো এই ডেঙ্গুর প্লেটলেট কাউন্ট বাড়াবে কোনো ওষুধ, এমন কোনো প্রমাণ কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞানে পাওয়া যায়নি, আবার দরকারও হয় না, কারণ এই আপনার প্লেটলেট কাউন্ট আপনি ঠিক হয়ে যায়। কিন্তু আমি বলবো যে ভুল ধারণাটা যেটা দূর করাটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ডেঙ্গুতে যে জটিলতা হয়
বা কেউ কেউ যে মৃত্যুবরণ করেন সেটা কিন্তু প্লেটলেট কাউন্ট কমার কারণে না। এই একটা ভুল ধারণা অনেকের মধ্যেই আছে। এটা হয় একটা ভিন্ন কারণে। ডেঙ্গুর জটিলতার দুটা দিক, একটা হচ্ছে প্লেটলেট কাউন্ট কমা, আরেকটা হচ্ছে আমাদের রক্তবাহী সবচেয়ে যে ক্ষুদ্র যে নালীগুলো, এগুলোকে ইংরেজিতে বলা হয় মানে ক্যাপিলারি। সেই ক্যাপিলারির যে দেয়ালটা, সেই দেয়ালটা লিকি হয়ে যায়, তার মধ্য দিয়ে আমাদের রক্তের যে প্লাজমা সেটা দ্রুত বের হয়ে যায়। সেটা বের হয়ে যাওয়ার কারণে রক্তচাপ কমে। রক্তচাপ কমে যাওয়ার কারণে আমাদের মস্তিষ্ক, আমাদের হৃৎপিণ্ড, এরা রক্তের সাপ্লাইটা স্বল্পতায় সাফার করে। তার থেকেই কিন্তু ডেঙ্গুর জটিলতা হয়। যদিও একটা জিনিস ঠিক যে প্লেটলেট কাউন্টটা বেশি কমে যাওয়া আর এইটাকে আমরা বলি প্লাজমা লিকেজ, এই দুইটা সারোগেট একই সাথে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আসে। আমরা ভুল করে মনে করতে পারি যে হ্যাঁ, আমার ফ্যামিলির অমুক মানুষটা হয়তো প্লেটলেট কমে যাওয়ার জন্য মারা যাচ্ছেন, আসলে কিন্তু প্লেটলেট কমার জন্য মারা যান না। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং আমাদের প্লেটলেট বাড়ানোর জন্য ব্যবস্থা করার কোনো দরকার নাই। তারা প্লেটলেট কম থাকুক, যদি কোনো একজন রোগীর যদি সেই ডেঙ্গু চলাকালে অপারেশনের প্রয়োজন না হয়, কারো কারো হয়তো একটা ইমার্জেন্সি অপারেশন হচ্ছে অথবা অ্যাক্টিভলি তীব্র রক্তক্ষরণ হচ্ছে, এমন ব্যাপার যদি না থাকে, তাহলে কিন্তু প্লেটলেট বাড়ানোর কোনো চিন্তা আমাদের করার প্রয়োজন নাই। অনেক ধন্যবাদ। জি স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি টিটু স্যারের কাছে আসতে চাই। স্যার, একজন রোগী যখন ডেঙ্গুতে আক্রান্ত হন তখন সে কখন বাসায় বসেই চিকিৎসাটা নিতে পারবেন, আবার কখন তাকে হসপিটালে যেতে হবে? স্যার, এটা নিয়ে একটা দোদুল্যমান অবস্থা থাকে। এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে সে কোন পর্যায়ে থাকলে বাসায় চিকিৎসাটা নিতে পারবে এবং কখন তাকে হসপিটালে যেতে হবে। স্যার, ধন্যবাদ। আমি আরো ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আতিকুল হক স্যারকে। আমাদের যে ভুল ধারণাটুকু প্লেটলেট সম্বন্ধে, মানে যে রক্তক্ষরণের ব্যাপার কিংবা প্লেটলেট কমে যাওয়ার ব্যাপারটুকুকে আমাদেরকে আরো সমৃদ্ধ করেছেন। যে আমাদের এই ভুল ধারণা থেকে লোকজন শুধু ভয় পায় যে প্লেটলেট কমে যাচ্ছে, সেটা কিন্তু 40,000-এর কমে না হলে শুধু কিংবা তারা আরো যতই কমুক, যদি রক্তক্ষরণ না হয় তাহলে কিন্তু বিচলিত হওয়ার কিছু নাই। এখন আসি আমরা যে আমাদের বেশিরভাগ ডেঙ্গু রোগীর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো বাসায় বসেই চিকিৎসা করা যায়। সেটা কেমন, যে যদি শুধু তার জ্বর থাকে, গায়ে ব্যথা থাকে, তার যদি তার দেখা যায় ব্লাড প্রেশার এবং পালস এগুলো সব ভালো আছে, তাহলে কিন্তু যে লক্ষণই থাকুক, সেটা জ্বর, গায়ে ব্যথা, চোখে ব্যথা কিংবা শরীরে চুলকানো, রেশ, যাই হোক, সেটা কিন্তু তার অবশ্যই। এবং যদি আমরা আরেকটু বলতে চাই, আমরা যদি ব্লাড কাউন্ট করে দেখি যে রক্তের হিমোগ্লোবিন, হেমাটোক্রিট, যে রক্তের লাল অংশ এবং সাদা অংশের যে প্রপোর্শনটুকু স্বাভাবিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে বাড়িতে থাকলেই চলবে। শুধু এনশিওর করবেন যে একটুখানি সিম্পটোমেটিক ট্রিটমেন্ট নেবেন। আর হলো যে তাকে পানি খেয়ে, শুধু পানি না, সম্ভব হলে খাওয়ার স্যালাইন অথবা কোনো জুস কিংবা কোনো দুধ বাচ্চাদের জন্য, সেগুলা খেয়ে তার যেন রেগুলার পানিটার পরিমাণটা যেন শরীরে যথেষ্ট থাকে, সো দ্যাট আমরা বুঝতে পারি যে 5 থেকে 6 ঘন্টা পর তার প্রস্রাবটা হচ্ছে। তাহলে কিন্তু তারা বাড়িতে বসে চিকিৎসা করতে পারবেন। তাহলে কারা হসপিটালে যাবেন? হসপিটালে তারাই যাবেন যাদের ক্ষেত্রে এরকম হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছে এবং দেখা যায় যে উপরের পেট কিংবা সারা পেট ব্যথা হচ্ছে, পেটে হাত দিলেই ব্যথা বলছে, এটাকে আমরা বলি ওয়ার্নিং সাইন। ওয়ার্নিং বলতেই আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে আমাদের এই ডেঙ্গুর যে আরো দুইটা, একটা হলো ক্লাসিক্যাল ডেঙ্গু আমরা বলছিলাম, আর একটা হলো যে ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিনড্রোম, যে এইগুলা থাকলে যে কোনো সময় রোগীর রক্তক্ষরণ হতে পারে অথবা ডেঙ্গু শকে চলে যেতে পারে। তাহলে এই অবস্থাগুলো যখন হবে, রোগী বারবার বমি করছে, রোগী দেখা যাচ্ছে যে লেথার্জিক হয়ে যাচ্ছে, তার নড়াচড়া করতে পারছে না, সেই ক্ষেত্রে গুলাতে, এবং দেখা গেল যে আমরা যদি লিভারটা হাত দিয়ে দেখি যে 2 সেন্টিমিটারের বেশি বড় হয়ে গেছে, অথবা রোগীর আমরা যদি পরীক্ষা করে বুঝতে পারি কিংবা ইনভেস্টিগেশন করে বুঝতে পারি যে তার ফুসফুসের যে প্রকোষ্ঠ আছে, ফুসফুসের পর্দার যে একটা ক্যাভিটি আছে, যারা প্লুরাল ক্যাভিটি, সেখানে পানি জমেছে, অথবা ওকে দর্শক, সম্ভবত নেটওয়ার্ক জটিলতার কারণে স্যারকে আমরা ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা আশা করছি স্যার আবার খুব শীঘ্রই জয়েন করবে। তার ততক্ষণে আমরা কবির পাশা স্যারের কাছে জানতে চাই। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্ন পদ্ধতির কথা বলছিলেন, আমরা অবশ্যই কিংবা রোগীর যদি দেখা যায় যে আমাদের রক্তের পরীক্ষা করে হেমাটোক্রিটটা
আগে যা ছিল তার চেয়ে 20% বেশি বেড়ে গেছে, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে হসপিটাল। আবার স্বাভাবিক ডেঙ্গু আছে, তার এখনো ডেঙ্গু শক নাই কিংবা রক্তক্ষরণ হচ্ছে না, কিন্তু একটা প্রেগন্যান্ট লেডি আছেন যে মা বাচ্চা ধারণ করেছে পেটে, তাকে অবশ্যই হসপিটালাইজ হতে হবে, কারণ তার রিস্ক আছে যে কোনো সময় খারাপের দিকে চলে যেতে পারে। অথবা কারো কিডনির সমস্যা আছে, অথবা বয়স্ক রোগী যিনি তার সিমটম গুলা অনেক সময় শখের কথাগুলো বলতে পারেন না, তাদের ক্ষেত্রে যেগুলো অ্যালার্মিং সাইন গুলা সেগুলো এত মানে স্পষ্ট ভাবে দেখা দেয় না। কিংবা দেখা গেল যে হার্টের একজন রোগী যার হার্ট ফেইলিওর আছে, কিংবা হার্টের বাইপাস করা আছে, কিংবা স্ট্যান্ড করা আছে, তাদের ক্ষেত্রে অন্যান্য সময় যারা বাড়িতে রেখে চিকিৎসা করা যেত, তাদের যদি এই সমস্ত যে সমস্ত আমরা কোমরবিডিটিস এর কথা বললাম, অসুস্থতার কথা বললাম, সেই সমস্ত রোগীদের যদি আমাদের যদি এরকম লক্ষণ দেখা দেয় যে স্বাভাবিক মানে একদম ক্লাসিক্যাল ডেঙ্গু আছে, তার শক নাই, রক্তক্ষরণ নাই, তাদেরকেও আমাদেরকে হসপিটালাইজ করতে হতো। আমরা যদি আরো সংক্ষেপে বলতে চাই, ডেঙ্গু যাদের অ্যালার্মিং সাইনের কথা বললাম, ওয়ার্নিং সাইন অথবা ডেঙ্গু শক অথবা ডেঙ্গু হেমোরেজ আছে, এবং যাদের কোমরবিডিটিস আছে কিন্তু তাদের মানে স্বাভাবিক ডেঙ্গু আছে, ক্লাসিক্যাল ডেঙ্গু আছে, তাদেরকে হসপিটালাইজ করতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে বুঝিয়ে বলবার জন্য। আমি কবির ভাই স্যার আপনার কাছে আসতে চাই। আমরা আপনি যেমনটি বলছিলেন যে একটা মশাকে আমরা কিভাবে, এডিস মশাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু স্যার যখন একটি ছোট ডেঙ্গু মশা তারপরে বড় হয়, তারপরে যখন সে উড়ে যায়, তখন তো স্যার তাকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য যে কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার, বা আপনি যেমনটি বলছেন ফগ মেশিন বা আরও বিভিন্ন ধরনের যন্ত্রপাতির আমাদের ব্যবহার করতে হয়। স্যার সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশের যেভাবে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি সেখানে খুব ভালো বা অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার করতে পারছি কিনা? যন্ত্রপাতি, খুব অত্যাধুনিক যন্ত্রপাতি এই 2019-এর পরে কিছু কিছু যুক্ত হচ্ছে, যেমন ভেহিকেল মাউন্টেন ফগার, ইউএলভি মেশিন, এগুলো নতুনভাবে যুক্ত হচ্ছে। এখনো হয়তো পর্যাপ্ত না, তবে এই পরামর্শগুলো আমরা দিয়েছি যে আধুনিক যে মেশিনগুলো আছে মশা নিয়ন্ত্রণে, সেগুলো যেন যুক্ত করা হয়। তবে পর্যায়ক্রমে সেটি সিটি কর্পোরেশনগুলো, বিশেষ করে ঢাকার 2 সিটি কর্পোরেশন চেষ্টা করছে যে আধুনিক যন্ত্রপাতির সরবরাহ বাড়াতে। এখানে আপনি জানেন যে আধুনিক যন্ত্রপাতির ক্রয় মূল্য অনেক বেশি, সেখানে ফান্ডিংয়েরও বিষয় আছে। সেখানে আমার পক্ষ থেকে আসলে এই বিষয়ে মন্তব্য করা খুব মানে ঠিক হবে না। তবে নগরবাসীর, যেমন এই মুহূর্তে যারা নগরে আছেন, তারা অনেক সময় অ্যারোসল ব্যবহার করেন, অথবা কয়েল ব্যবহার করেন, অথবা ব্যাট ব্যবহার করেন। এটা ব্যক্তিগত পর্যায়ে। সে ব্যাট ব্যবহার করার ক্ষেত্রে যেটি আমি বলি যে এডিস মশা কিন্তু একটি অদ্ভুত চরিত্রের মশা। এটি খুব কুইক বাইটার অথবা সুইফট বাইটার, খুব দ্রুত সে কামড় দিয়ে সরে যায়, আর এই জন্যই এটা কিন্তু ডেঙ্গু ঘটানোর জন্য খুব উপযুক্ত হয়। এখন এখানে ব্যাটের ব্যবহার কিন্তু খুবই মানে ভালো ফল দিবে না। কিউলেক্স মশা নিয়ন্ত্রণে যেমন আমরা কিউলেক্স মশাকে ব্যাট দিয়ে খুব সহজেই মারতে পারি, কিন্তু এডিস মশাকে মারা কিন্তু একটু কঠিন, কারণ সে খুব কুইক মানে চলে যায়, কামড় দিয়েই চলে যায়, এবং 1-2 সেকেন্ডের মধ্যেই সে চলে গিয়ে আবার আরেকজনের রক্ত খায়। এভাবে সে, এটাকে আমরা বলি মাল্টিপল বাইটার, অথবা অনেক মানুষকে বাইট করে বা কামড়ায়। এখন এই এডিস মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা ব্যাটের ব্যবহার খুব বেশি কার্যকরী তা দিবে না। সেখানে হয়তো অ্যারোসল বা কয়েল, অন্য যে 2টা, অথবা ভ্যাপোরাইজার, এই 3টি জিনিস নগরবাসী ব্যবহার করে। আচ্ছা, বা করতে পারে। স্যার আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, তবে আতিক স্যার এবং টিটু স্যারের কাছে আরেকটা জিনিস জেনে তারপরে আসতে চাই। তারপর আপনাকে বলে রাখি স্যার, আপনি যেমনটি বলছিলেন যে কয়েল, অ্যারোসল বা আর যে জিনিসগুলো আমরা ব্যবহার করি মশা নিধনের জন্য, সেটা আসলে কতটুকু কার্যকর, বা অনেকেই বলে থাকেন যে কয়েলে বা অ্যারোসলে মশা মরে না, অথবা কয়েল বা অ্যারোসলের কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা। আমি এটা আপনার কাছে আসবো, তার আগে আমি একটু আতিক স্যারের কাছে আসতে চাই। স্যার, টিটু স্যার যেমনটি বলছিলেন যে কাদেরকে বাসায় রেখে চিকিৎসা করানো যাবে এবং কাদেরকে হসপিটালে নিয়ে আসতে হবে। স্যার, বাসায় যাদেরকে চিকিৎসা দেয়া হবে বা যারা বাসা থেকেই চিকিৎসা নিবে, তারা আসলে কি ধরনের নিজেদের জন্য কি করতে পারে চিকিৎসার ক্ষেত্রে? স্যার, অনেক ধন্যবাদ। আসলে তাদের সত্যিকার অর্থে তাদের জন্য খুব বেশি চিকিৎসা লাগে না, তারা আপনি ভালো হয়ে যান। কিন্তু ব্যথার জন্য আমরা প্যারাসিটামলটা দিতে পারি, এবং বলা হয় যে এখানে প্যারাসিটামল আমরা একটু কম ডোজে দিয়ে থাকি অন্যান্য রোগীর চেয়ে, যেমন 500 মিলিগ্রাম করে 6 ঘন্টা পর পর, এইভাবে সর্বোচ্চ ডোজ বলা হয়। এছাড়া তারা প্রচুর পরিমাণে পানি খাবেন, ঘরে বিশ্রামে থাকবেন, এবং তাদের ছাড়াও আমি বলবো তাদের পরিবারের প্রত্যেকেরই
ওই যে মশাকে নিরোধ করার জন্য যে ব্যবস্থাগুলো, যেমন মশারি ব্যবহার করা, তারপর মসকুইটো রিপেলেন্ট ব্যবহার করা, মসকুইটো রিপেলেন্টের মধ্যে মশক তাড়ানো, তার মধ্যে কয়েল আছে যেগুলোর উত্তর আমার চেয়ে অধ্যাপক বজলুর রহমান সাহেব আরও ভালো দেবেন। মশার কয়েল, তারপরে স্প্রে, এবং আমাদের শরীরেও অনেক সময় মশা তাড়ানোর মতন ক্রিম ব্যবহার করা যায়। এই জিনিসগুলো ব্যবহার করে এবং ফুল হাতা শার্ট প্যান্ট এসব পরে থাকা, এই ধরনের সমস্ত সতর্কতাগুলো তারা ঠিকমতো লক্ষ্য থাকবেন। এবং এর পাশাপাশি তাদের যেটা দরকার যে প্রত্যেক দিনে প্লেটলেট কাউন্ট, আর আমরা বলি আর একটা রক্তের হেমাটোক্রিট, এই দুটা জিনিস প্রত্যেক দিনই করতে হবে। যখন এগুলো যদি একটু কমার দিকে, প্লেটলেট কাউন্টটা যায় কমার দিকে আর হেমাটোক্রিটটা বেড়ে যাওয়াটা হচ্ছে খারাপ। তা যদি দেখি যে প্লেটলেট কাউন্টটা কমে যাচ্ছে অথবা হেমাটোক্রিটটা বেড়ে যাচ্ছে, তখন এটা দিনে একবার না করে দিনে 2 বার পর্যন্ত করা যেতে পারে। এবং এগুলোতে কোনো বিপদের লক্ষণ যদি দেখা যায়, এছাড়া তো অধ্যাপক টিটু মিয়া কতগুলো লক্ষণের কথা বলেছেন, যে পেটে ব্যথা, শ্বাসকষ্ট, এই ধরনের যেগুলিকে আমরা বলি ওয়ার্নিং সাইন, এই ধরনের কোনো ওয়ার্নিং সাইন দেখা দিলে তখন তাদের সাথে সাথে একটু হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি টিটু স্যারের কাছে আসতে চাই। স্যার, কোভিড-19 মোকাবেলায় ঢাকা মেডিকেল কলেজ তো ভীষণ রকম অবিস্মরণীয় সফলতার পরিচয় দিয়েছে স্যার। স্যার, তার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় বা ডেঙ্গু সংক্রমণের মোকাবেলায় একই সাথে কোভিড এবং একই সাথে ডেঙ্গু কতটুকু চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? এবং আরেকটি প্রশ্ন করতে চাই স্যার একই সাথে, সেটি হচ্ছে যে কোভিড-19 যেমন ডেডিকেটেডলি আলাদা আপনারা আলাদাভাবে চিকিৎসা দিচ্ছেন, আলাদা হসপিটাল রয়েছে, সেই রকম ডেঙ্গুর জন্য ডেডিকেটেডলি আলাদা কোনো কিছু আছে কিনা, বা যদি না থেকে থাকে তাহলে প্ল্যান কিরকম স্যার? ধন্যবাদ। যে আসলে আমরা যদি বলি যে এই কোভিড-19 তো ঢাকা মেডিকেল কলেজ সহ আমাদের ঢাকার সহ দেশের অন্যান্য হসপিটাল প্লাস চিকিৎসকরা, মেডিসিন বিশেষজ্ঞ এবং মেডিসিন সহ এই মেডিসিন রিলেটেড সাবজেক্টের চিকিৎসকরা কিন্তু অহর্নিশ কাজ করে যাচ্ছে। এবং আমরা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছি। এবং আমি বলবো যে আমাদের চিকিৎসকরা রোগীকে অ্যাকোমোডেট করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা দিয়ে অক্সিজেনের রিকোয়ারমেন্টসটা যাতে কমানো যায় কোভিড-19 আমরা সেগুলো চেষ্টা করছি। এর মধ্যে আমাদের উপরে আবার চেপে বসেছে আমরা আজকের যে প্রতিপাদ্য বিষয় যে সেই ডেঙ্গু। তো আমি যেটা বলতে চাই, দুইটাই আমাদের জন্য চ্যালেঞ্জিং। এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজের মতো হসপিটাল যেখানে সবারই আসার জায়গা, ভরসার জায়গা, সেটা অবশ্যই চ্যালেঞ্জিং। এবং দুইটার ক্ষেত্রে চিকিৎসার কিন্তু একটু দুই রকম ব্যাপার আছে। হসপিটালাইজ যারা হবে তাদের ক্ষেত্রে দেখেন, একদিকে কোভিড-19 এর ক্ষেত্রে মূল চিকিৎসা হলো অক্সিজেন দেয়া, আর আরেকটা হলো যে রক্তকে পাতলা রাখা। কারণ একটা হলো যে নিউমোনিয়া হয় কোভিড-19 এ, প্রকোষ্ঠগুলা, লাংসের প্রকোষ্ঠগুলা এমন ভাবে ব্লক হয়ে যায় যে রক্ত অক্সিজেন যেতে পারে না রক্ত, অথবা কোভিড-19 রোগীদের রক্তনালী বন্ধ হয়ে যায়। অন্যদিকে চিকিৎসার ক্ষেত্রে, ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু আমাদের রক্তক্ষরণ হয় এবং শকে যায়। এই দুইটার জন্য কিন্তু দুইটাই একটা গুরুত্বপূর্ণ জীবননাশের কারণ হতে পারে। সেই জন্য আসলে ডেডিকেটেড হসপিটাল অবশ্যই দরকার। এবং সেই জন্য আমাদের ঢাকা মেডিকেল কলেজ এবার অন্যান্য বারের মতো ডেডিকেটেড দায়িত্বটুকু নিতে পারছে না। তারপরও শিশু বিভাগ সহ, গাইনি বিভাগ সহ এবং আমাদের মেডিসিনের কিছু স্বল্প সংখ্যক বিছানা দিয়ে আমরা আউটডোর সার্ভিস এবং ভিতরের সার্ভিসটুকু দিচ্ছি। এছাড়া আমাদের সরকার কিন্তু সলিমুল্লাহ হসপিটাল এবং আমাদের অন্যান্য যে সরকারি স্থাপনাগুলো আছে যেখানে কোভিড-19 ডেডিকেটেড নাই, যেমন মুগদাতে কোভিড-19 ডেডিকেটেড, আমাদের সোরাতে কোভিড-19 ডেডিকেটেড আছে, শিশু হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল যেখানে একেবারে কোভিড-19 ডেডিকেশন নাই, যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এখানে কোভিড-19 ডেডিকেটেড আছে, পাশাপাশি ডেঙ্গুর চিকিৎসা আছে। সুতরাং আমরা কিন্তু সবাই স্বল্প পরিসরে হলেও হসপিটালে যারা ডেঙ্গু নিয়ে আসেন তাদেরকে চিকিৎসা দিচ্ছি। আমাদের যারা কোভিড ডেডিকেটেড হসপিটাল তারা আগের বারের মতো এত বেশি রোগীকে সার্ভিস দিতে পারছেন না, কিন্তু আমরা সবাই কিন্তু আউটডোর বেসে হোক কিংবা ইনডোরে যতটুকু সম্ভব আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। এবং ডেঙ্গুর চিকিৎসার ক্ষেত্রে আমি যেগুলো হসপিটালে হয় তাদের মূল চিকিৎসা কিন্তু ফ্লুইড ম্যানেজমেন্ট। এবং স্যার সুন্দরভাবে বলেছেন যে আসলে কোনো অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, এখানে আমরা শুধু সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিব। এবং জীবন নাশের যেখানে কারণ হয় সেখানে কিন্তু অবশ্যই, যেখানে শক আসে সেখানে অবশ্যই ফ্লুইড ম্যানেজমেন্টটাই হলো আমাদের ডেঙ্গুর ক্ষেত্রে মূল প্রতিপাদ্য বিষয়, মূল ব্যাপার। ধন্যবাদ
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা যেমনটি বলছিলাম যে আমাদের বেশ কিছু দর্শক বেশ কিছু প্রশ্ন করেছে, কিন্তু আমাদের প্রশ্নগুলোর উত্তর আমাদের এই শো এর মাধ্যমে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন উত্তর বিভিন্নভাবে দিয়েছেন। তারপরে যদি আমি একটু বলতে চাই, শরণ সাইদ নামে একজন প্রশ্ন করেছেন যে ডেঙ্গুর প্রাথমিক চিকিৎসা কি। স্যার এটা নিয়ে যদি কিছু বলতে চান আপনি। টিটু স্যারকে বলছি। ধন্যবাদ। সেই কথা কিন্তু আমি কিছু বলেছিলাম এবং বিস্তারিত কিন্তু আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর স্যার বলেছিলেন। হ্যাঁ, প্রাথমিক শিক্ষক মানে চিকিৎসা হলো যে ডেঙ্গু যখন আমরা সন্দেহ করি কিংবা ডেঙ্গুকে ডায়াগনোসিস কনফার্ম করি, অবশ্যই ডেঙ্গুর যেটা দরকার যেটা হলো জ্বরকে চিকিৎসার জন্য আমরা প্যারাসিটামল দিতে বলি এবং রোগীকে বলি যে যথেষ্ট পরিমাণ পানি খেতে। এটা হলো যে আমরা ক্লাসিক্যাল ডেঙ্গু যারা বাড়িতে রেখে চিকিৎসা করবো, এবং তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিদিনই সম্ভব হলে রক্ত মানে মেপে হেমাটোক্রিট এবং রক্তের অন্যান্য কম্পোনেন্ট গুলো দেখার দরকার। যে কথাটা এখানে চিকিৎসার চেয়ে বেশি দরকার যে আমি কি দিব হচ্ছে তার চেয়ে না দিব যে কিছু কিছু জিনিস আমি রোগীকে দিব না, যেটা হলো যে ব্যথা এবং আপনার জ্বরের জন্য যে সমস্ত ট্যাবলেট আমরা বলি NSAID মানে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কিংবা অ্যাসপিরিন, ক্লোফেনাক, ভলকালিন জাতীয় ওষুধ, এইগুলা কিন্তু ডেঙ্গু রোগীকে আমরা দিব না। তাহলে কিন্তু জ্বর কমানোর জন্য ব্যথা কমানোর জন্য দিতে গেলে তাহলে কিন্তু এগুলো রক্তক্ষরণের মানে কারণ হতে পারে, পেটের ব্যথাটার কারণ হতে পারে, যেটা আমরা বলতে পারি হঠাৎ করে ভাবতে পারি যে এটা অ্যালার্মিং সাইন কিংবা ওয়ার্নিং সাইন হিসেবে দেখা দিবে। এছাড়া মানে আরো যে চিকিৎসার ব্যাপারগুলো আছে সেগুলা যে ওয়ার্নিং সাইন যেগুলো বলেছি সেগুলো যদি থাকে যে পেটে ব্যথা, বমি, রক্তক্ষরণ কিংবা প্রেসার কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে রোগীকে হসপিটালাইজ করাটাই হলো আমাদের জন্য জরুরি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো কয়েকটি প্রশ্ন আমি যদি একটু পড়তে চাই, আমাদের আলোচনার মধ্যে দর্শক এই প্রশ্নগুলো এসেছে, যদি প্রথম থেকে আপনি আরেকবার শোটা দেখে থাকেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। তারপর একটু পড়তে চাই, আর যদি এই প্রশ্নগুলো সমন্বয়ে আতিক স্যার যদি কিছু একটা বলেন, সেটি হচ্ছে কিভাবে বুঝবো যে আমার ডেঙ্গু হয়েছে, এটা একজন প্রশ্ন করেছেন। আরেকজন প্রশ্ন করেছেন যে কখন ডাক্তারের কাছে যাব ডেঙ্গু হলে। আরেকজন প্রশ্ন করেছেন কোভিড এবং ডেঙ্গু একসাথে যদি হয় তাহলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করব। স্যার আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে এসেছি, তারপরও তিনটি প্রশ্নের সমন্বয়ে যেহেতু দর্শকদের প্রশ্ন, আপনি যদি একটু উত্তরটা দেন স্যার আরেকবার। অনেক ধন্যবাদ। ওনার প্রথম প্রশ্ন ছিল যে ওনার বা আপনি যেখান থেকে পাঠ করেছেন, একটা প্রশ্ন ছিল যে কিভাবে বুঝতে পারবো যে আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। যদি আপনারা দেখেন যে আপনাদের আশপাশে ডেঙ্গু হচ্ছে, আপনি মশার কামড় খেয়েছেন এবং এরপরে আপনার আকস্মিকভাবে জ্বর আসলো, যেই জ্বরটা আকস্মিক তার সাথে একটু শীত শীত ভাবও ছিল এবং তার পাশাপাশি চোখের পিছনে তীব্র ব্যথা, মেরুদণ্ডে তীব্র ব্যথা, এই ব্যথাগুলো খুব আছে, এই যদি হয় তাহলে আপনাদের সন্দেহ করতে হবে যে আপনাদের ডেঙ্গু হতে পারে। এটা হচ্ছে প্রথম সন্দেহের জায়গা। তারপরে আপনার আরেকটা প্রশ্ন ছিল যদি একজন রোগী যদি মনে করেন যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তিনি কখন ডাক্তারের কাছে যাবেন। এখানে আমি বলবো যে ডেঙ্গুর সাথে আপনার করোনা বা অন্যান্য যেই ভাইরাল ফিভার সেগুলো একটু তফাৎ আছে। এমনকি একজন রোগী যদি মনে করেন যে তার কোভিড-19 হয়েছে এবং সেই কোভিড-19টা তীব্র মারাত্মক পর্যায়ে যায়নি, তিনি বাসায় নিজে চিকিৎসা করতে পারবেন। দরকার হলে প্যারাসিটামল খাবেন, তিনি বাসায় পালস অক্সিমিটার রেখে তিনি অক্সিজেন মাপবেন এবং তিনি ডাক্তারের পরামর্শ নেবেন না, এই সিদ্ধান্ত তিনি নিতে পারেন। এবং অক্সিজেন কমতে দেখলে অথবা কোনো উপসর্গ তীব্র হলে তিনি ডাক্তারের শরণাপন্ন হবেন কোভিড-19 আক্রান্ত একজন রোগী। কিন্তু ডেঙ্গির ব্যাপারটা এমন যে এখানে কিন্তু আমাদের চোরের মতন তলে তলে কিছু ব্যাপারটা ঘটে। যেমন এই যে বললাম প্লেটলেট কাউন্টটা কমে যাওয়া এবং হেমাটোক্রিটটা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু রোগীর নিজের থেকে টের পাওয়ার সহজ কোনো পথ নাই। এবং এটাও ঠিক যে এগুলো যে সমস্ত জটিলতা দিয়ে এদের আত্মপ্রকাশ হয়, যখন সেই জটিলতাগুলো ডেভেলপ করে যায় তখন কিন্তু চিকিৎসাটা কঠিন হয়ে পড়ে। এই জন্য আমি মনে করি যে কোনো মানুষ যখন মনে করবেন যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তার সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আরেকটা প্রশ্ন ছিল যদি দুইটা যদি একসাথে হয় কি করবেন। হ্যাঁ, দুইটা ডেঙ্গু এবং কোভিড-19 দুইটা যদি একসাথে হয় তাহলে তো অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে। জি স্যার, সর্বশেষ আমি আরেকটি প্রশ্ন নিতে চাই। দর্শক একজন প্রশ্ন করেছেন, সাদ্দাম হোসেন, ওনার হালকা পেট ব্যথা আছে, পিঠ ব্যথাও আছে এবং হালকা জ্বর, শরীর দুর্বল, তিনি ভাবছেন যে উনি হয়তো ডেঙ্গুতে আক্রান্ত। স্যার আমি টিটু স্যারের কাছে জানতে চাই, স্যার উনি কি আসলে ডেঙ্গুতে আক্রান্ত কিনা উনি জানতে চেয়েছেন।
আসলে ডেঙ্গুতে হতে পারে, মানে যদিও তার চোখে ব্যথাটা নাই কিংবা পিছনে ব্যথাটা নাই, কিন্তু গা ব্যথা আছে, পেটে ব্যথা আছে, এই অবস্থাতে কিন্তু তার অবশ্যই ডেঙ্গু হওয়ার একটা পসিবিলিটি আছে। সুতরাং উনি যদি চিকিৎসকের শরণাপন্ন হয়ে ডেঙ্গুর যে টেস্ট আছে, আমরা বলি NS1 ফর ডেঙ্গি, সেটা যদি করে ফেলেন তাহলে কিন্তু কনফার্ম হওয়া যাবে। এখানে আমি আরেকটু বলতে চাই, এই প্রশ্নের বাইরে একটা জিনিস ডেঙ্গুর ক্ষেত্রে আমরা আলোচনা এখানে আসে নাই, সেটা হলো যে ডেঙ্গু রোগীদের জ্বর কমে যায় 2 থেকে 3 দিনের দিন, এক্সেপ্ট ভেরি ফিউ সিচুয়েশন। যখন ডেঙ্গু রোগী জ্বর হলে কিন্তু রোগী খারাপ হয় না জ্বরের সময়। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল ফেজ আছে, আমরা জ্বরে ডেঙ্গুকে বলি যে ফেব্রাইল ফেজ, মানে জ্বর যখন থাকে, আবার বলি ক্রিটিক্যাল ফেজ একটা, আর একটা বলি যে কনভালেসেন্ট কিংবা ভালো হয় রিকভারি ফেজ। ডেঙ্গু রোগীদের জন্য বিশেষভাবে খেয়াল রাখার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে যখন রোগীর জ্বরটা কমতে থাকে, পরবর্তী সময়ে যেন রোগী খেয়াল রাখে তার শরীর হঠাৎ করে নিস্তেজ হয়ে যাচ্ছে না, তার পালস ব্লাড প্রেশার কমে যাচ্ছে না, তার রক্তক্ষরণ হচ্ছে না। সেই সময়টাতে যেন বাসার লোকজন কিংবা রোগী নিজে যেন সেগুলাকে লক্ষ্য রাখেন, কারণ এটাকে আমরা বলি ক্রিটিক্যাল ফেজ। এই সময় রোগীর প্রেশার কমে যায়, রোগী শকে চলে যেতে পারে, রোগীর রক্তক্ষরণ হতে পারে এবং রোগীর ওয়ার্নিং সাইন নতুন ভাবে দেখা দিতে পারে। এটার জন্য বিনীতভাবে আমি অনুরোধ করব আজকে আপনার মাধ্যমে যে এই জিনিসটা ডেঙ্গু রোগীরা যেন, যাদের ডেঙ্গু ডায়াগনোসিস হবে, যারা বাসায় চিকিৎসা করে, তারা যেন ভালো জ্বর কমে যাওয়ার পরে যেন একদম নিশ্চিন্তে না থাকেন, অ্যাটলিস্ট 2-3 দিন যেন একটু খেয়াল রাখেন। ধন্যবাদ সবাই। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু কবির পাশা স্যারের কাছে আসতে চাই। স্যার, যেমনটি বলছিলাম যে মশার কয়েল অথবা অ্যারোসলে মশা মরছে না, সেই বিষয়ে আপনি কি বলতে চান, এবং মশার অ্যারোসল কিংবা মশার কয়েল ব্যবহারের স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারে জানতে চাই স্যার। ধন্যবাদ। এটি আসলে কীটনাশক, যে অ্যারোসল এবং কয়েল এই দুটিতে কীটনাশক ব্যবহার হয়। আর একটি আতিক স্যার যেটি বলছিলেন আমার সাথে যুক্ত করে দিয়েছিলেন, ক্রিম আছে, নানা ধরনের রিপেলেন্ট ক্রিম আছে, সেখানেও কিছু কিছু জায়গায় মানে কীটনাশক ব্যবহৃত হয়। যে কোনো কীটনাশক যখন অনবরত বেশ কিছু বছর ব্যবহৃত হয়, তখন ওই কীটনাশকের অ্যাগেনস্টে আমাদের মশাটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, তার দেহে এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা হয়, তখন ওই কীটনাশক দিয়ে আর ওই মশাটাকে মারা যায় না। এবং এটি কিন্তু মশার জেনেটিক মেকানিজমে ঢুকে যায়, এটার মশার পরবর্তী প্রজন্মও ওই প্রতিরোধী ব্যবস্থাটা মশা পেয়ে থাকে তার পূর্ববর্তী প্রজন্ম থেকে। এভাবে একটি মশা তার রেজিস্ট্যান্স বা সহনশীলতা গ্রো করে। এই জন্য অনেক সময় অনেক অ্যারোসলে বা কয়েলে মশা মরে না। তবে একটি জিনিস আমি দর্শকদেরকে জানাতে চাই, মশার কয়েল মশা মারার জন্য না, এটিকে খেয়াল রাখতে হবে। মশার কয়েল হচ্ছে মশা তাড়ানোর জন্য। আমরা মশার কয়েল যখন জ্বালাই তখন ঘরের আমরা দরজা জানালা বন্ধ করে দিতে বলি না, আমরা বলি ঘরের দরজা জানালা খোলা রেখে মশার কয়েল জ্বালাতে হবে, যেন মশাটা তার পালানোর একটা সুযোগ পায়। মানে মশার কয়েলে মশা তাড়ানোর জন্য, মশা মারার জন্য না। যদি কোনো কয়েলে আপনি দেখেন যে মশা মারা যাচ্ছে, তাহলে ভাববেন সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রার চাইতে বেশি মাত্রার কীটনাশক ব্যবহার করা হয়েছে, যেটি স্বাস্থ্য ঝুঁকি অবশ্যই আছে। সেই ব্যাপারটি খেয়াল রাখতে হবে। বাজারে অনেক কয়েল আছে বেনামে নামে, যেগুলোতে মশা মারা যায় এবং ঘরে টিকটিকি পর্যন্ত পড়ে মারা যায়, যেটি দেখে খুশি হওয়ার কোনো কারণ নেই যে এই কয়েলটি ভালো। আসলে এই কয়েলটি কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি আছে। আরেকটি বিষয় যেটি অ্যারোসল যখন আমরা স্প্রে করি, অ্যারোসল স্প্রে করার কিন্তু একটি নিয়ম আছে। আমার অ্যারোসলটা বাতাসে উপরের দিকে স্প্রে করতে হবে এবং ঘরের বিভিন্ন দিকেই স্প্রে করতে হবে। আমরা করি কি খাটের নিচে স্প্রে করি, আসলে বিষয়টিকে এটা কিন্তু সায়েন্টিফিক না। অ্যারোসলটা যদি আমরা উপরের দিকে স্প্রে করি, তখন অ্যারোসলের যে ড্রপলেটটা আছে বাতাসে ভাসে এবং ভেসে 20 মিনিটে সেটা সারা ঘরে ছড়িয়ে যায় এবং ঘরের যে কোনো জায়গায় মশা থাকলে সেটিকে মারে। তার মানে অ্যারোসল স্প্রে করার সময় আপনার ঘরের দরজা জানালাটা বন্ধ রাখতে হবে এবং আপনি যখন অ্যারোসলটা স্প্রে করলেন তার সময় থেকে 20 মিনিট পর্যন্ত আপনার ওই ঘর থেকে বাইরে থাকতে হবে। কারণ ওই সময় যদি আপনি ঘরে থাকেন তাহলে কিন্তু এটা স্বাস্থ্য ঝুঁকি আছে। যখনই 20 মিনিটে ওই অ্যারোসলটা যে ড্রপলেটগুলো আছে মাটিতে পড়ে গেল এবং মশাটা মারা গেল, তখন আপনি ঘরে প্রবেশ করবেন। আরেকটি হচ্ছে ক্রিমের ক্ষেত্রে এটিও যেহেতু কীটনাশক, আমাদের শ্রদ্ধেয় দুজন ডাক্তার আছেন, তারা বলতে পারবেন। এখানেও কিন্তু স্কিনে কিছু রিয়াকশন দেখা দেয়, সেটি আমি না বলে বরং ওনারা বললে বেশি ভালো হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেজেন্স ডেঙ্গুর ভয়াবহতা কি আবার বাড়ছে, পাওয়ার্ড বাই এক্সিয়াম মাপস। আমরা কথা বলছিলাম ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে, এবং আমাদের সাথে পুরো সময় জুড়ে ছিলেন তিনজন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক স্যার, ছিলেন অধ্যাপক ডাক্তার টিটু মিয়া স্যার, ছিলেন অধ্যাপক ডক্টর কবিরুল বাশার স্যার। দর্শক স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি প্রথমে আতিক স্যারের কাছ থেকে শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যদি আপনার স্যার এই ডেঙ্গুর ভয়াবহতা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, সর্বশেষ পরামর্শটুকু শুনতে চাই স্যার। আমি অনেক ধন্যবাদ। আমি সর্বশেষ পরামর্শ হিসাবে বলতে চাইব, রবীন্দ্রনাথের ওই জুতা আবিষ্কারের গল্পটার মতন আমি সবাইকে পরামর্শ দেবো, সেটা হচ্ছে গোটা পৃথিবীকে আমরা চামড়া দিয়ে ঢাকতে পারবো না, আমাদের নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে। এই জন্য প্রত্যেকে নিজের ঘরে সাবধান থাকতে হবে, নিজের ঘরকে সুন্দরভাবে রক্ষা করতে হবে। ঘরে পানির মধ্যে গ্রো করে এই ধরনের কিছু ঘরোয়া উদ্ভিদ রাখার অনেকের অভ্যাস আছে, এই সময় সেটাকে একটু বর্জন করতে হবে, যাতে কোথাও কোনো কৌটায় যেন পানি জমে না থাকে। আবার এটাও ঠিক যে আমাদের ঘরের আশপাশটা পরিষ্কার রাখাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলি পেরি ডোমেস্টিক, অনেকে বলেন যে আমাদের বইগুলিতে লেখা থাকে, এগুলো অবশ্যই বজলুর রহমান সাহেব আমার চেয়ে ভালো বলতে পারবে। পেরি ডোমেস্টিক হেজেস মানে খন্দক, খানা খন্দক, তারপরে ঝোপঝাড় এবং ড্রেন, এগুলোকে অবশ্যই এখানে যেন কোনো পানি জমা থাকতে না পারে, ওখানে যেন কোনো এডিসের কোনো বংশবৃদ্ধি যাতে সুযোগ তৈরি না হয়, এই জন্য সেসব জায়গার ফগিং এই সব কিছুই ঠিকমতো করতে হবে। মানে নিজের পরিবেশটাকে পরিষ্কার রাখা এবং স্ট্যাগনেন্ট পানি থেকে মুক্ত রাখা, এই চেষ্টা আপনাদের সবারই করতে হবে। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু টিটু স্যারের কাছে আসতে চাই স্যার, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ আপনার থাকে স্যার। সর্বশেষ পরামর্শ দেওয়ার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আপনাকে এবং দর্শকদেরকে। আর প্রিভেনশনের ব্যাপারে মূল জায়গাটুকু যে যেন ডেঙ্গু আক্রান্ত আমরা না হয়, সেই জায়গাটুকুতে কিন্তু আমাদের এন্টোমোলজি প্রফেসর সাহেব এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আতিকুল স্যার বলেছেন যে আমাদেরকে ইনভলভ হতে হবে যেন প্রিভেনশনের জন্য। আর আমি বলতে চাই এই জায়গাটুকু যে ডেঙ্গু যদি আমাদের সন্দেহ করি, ডেঙ্গু সাসপেক্ট করি এই সময়, এবং চিকিৎসকরাও যদি কোনো জ্বরের রোগী পান যেখানে কোভিড-19 ডায়াগনোসিস হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ডেঙ্গু এবং কোভিড-19 এর দুইটারই জন্যই আমাদের এই মুহূর্তে পরীক্ষাটা করে নেওয়া উচিত এবং ডায়াগনোসিস কনফার্ম করা উচিত। এবং আমি আরো বলতে চাই যে একটু আগে যে কথাটা বলেছিলাম যে ডেঙ্গু জ্বর সাসপেক্ট করলে কিংবা ডায়াগনোসিস হলে চিকিৎসকের সঙ্গে লেগে থাকতে হবে। আর ডেঙ্গু জ্বরের রোগীরা যেন জ্বর কমার পরেই যেন খুব খুশি হয়ে না যান, 2-3 দিন শুধু অপেক্ষা করে মেটিকুলাসলি যেন অবজার্ভ করেন যে তার প্রেশারটা কমে যায় নাই, তার মধ্যে রক্তক্ষরণের কোনো লক্ষণ দেখা যায় না। সর্বশেষ বলতে চাই যে দয়া করে আপনারা প্লেটেলেট কমে গেলে, প্লেটেলেট কমাকে মোটেই ভয় পাবেন না। প্লেটেলেট কমে গেলে সেটা যদি 50,000 হয়, 40,000 হয়, 30,000 হয়, 10,000 হয়, আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। কিন্তু এতে যে আপনার রক্ত দিতে হবে, আপনার যে শরীরে মারাত্মক ব্লিডিং হয়ে যাবে, এইটার আমাদের যে অভিজ্ঞতা আমরা যতটুকু দেখেছি, তাতে ব্লিডিং এর সম্ভাবনা কিংবা মারাত্মক প্লেটেলেট কমার জন্য কারো কোনো মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারেই নাই, সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুতরাং প্লেটেলেট কমে যাচ্ছে, সেটার দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই রোগী এবং রোগীর লোকজনদের। আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবে এবং চিকিৎসকই আপনাকে সিদ্ধান্ত দিবেন আপনাকে কি করতে হবে। ধন্যবাদ সবাই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনার কাছে আসতে চাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে। আমার একটা গবেষণা থেকে আমি একটু এক্সাম্পল দিয়ে তারপর দর্শকদের উদ্দেশ্যে বলি। আমার একটি গবেষণা একটি বিখ্যাত জার্নালে প্রকাশিত হয়েছে ডেঙ্গু নিয়ে, নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস অফ সিটি ডুয়েলার্স। আমাদের এই নগরবাসী এডিস মশা কোথায় হয়, কিভাবে জন্মায় এবং কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে এটি কিন্তু মোটামুটি জানে। কিন্তু আমাদের ওই গবেষণায় আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে এটি তারা কার্যত তারা মানে না বা সেটা কার্যে রূপান্তরিত করে না। তাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে জীবনটি আমার পরিবারের, আমার জীবন এবং আমার পরিবারের জীবনকে রক্ষা করতে গেলে দায়িত্বটা প্রথম কিন্তু আমাকে নিতে হবে। এই আমার দায়িত্ব আমাকে যদি আমি নিতে পারি, আমার পরিবারের দায়িত্বটা যদি আমি নিতে পারি, এভাবে বাংলাদেশের প্রতিটি পরিবার যদি সেই দায়িত্বটা নেয়, আমরা যদি নিশ্চিত করতে পারি যে আমার বাড়ি এবং আমার বাড়ির আঙিনায় কোথাও কোনো এডিস মশা জন্মানোর কোনো সুযোগ নেই অথবা এডিস মশা জন্মাচ্ছে না, এটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাকে এবং আমার পরিবারকে ডেঙ্গু মুক্ত রাখতে পারবো। ঠিক এভাবেই ডেঙ্গু মুক্ত হবে সমাজ এবং দেশ।
সেখানে সিটি কর্পোরেশনের দায়িত্ব সিটি কর্পোরেশন পালন করবে, আর আমাদের যে নাগরিক দায়িত্ব আমরা পালনে যেন আমরা পিছিয়ে না পড়ি বা দোষারোপের দিকে না গিয়ে আমার দায়িত্ব যেন অবহেলা না করি। তাই আমি প্রতি সপ্তাহে একদিন অন্তত আমার বাড়ির চারদিকটা ঘুরে দেখি যেন কোথাও কোনো এডিস মশা জন্মানোর পাত্র বা সুযোগ তৈরি না হয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমি আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য স্যার। দর্শক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রেজেন্টস ডেঙ্গুর ভয়াবহতা কি আবার বাড়ছে, পাওয়ার্ড বাই এক্সিয়াম মাপস, এবং কথা বলছিলেন তিনজন বিশেষজ্ঞ অতিথি। অনুষ্ঠানের শেষে আমি তিনজন অতিথির কথার প্রেক্ষাপট ধরে যদি বলতে চাই তাহলে অবশ্যই ডেঙ্গুর ভয়াবহতা ক্রমই ঊর্ধ্ব গতির দিকে যাচ্ছে। সেখান থেকে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে অবশ্যই সচেতন হতে হবে। দ্বিতীয়ত কবিরুল বাশা স্যার যেমনটি বলছিলেন যে 4টি কম্পোনেন্ট রয়েছে, সেই কম্পোনেন্টগুলোতে সেই এক্সিকিউশনে যাতে আমরা সবাই এগিয়ে আসি, আমাদের বর্জ্য ব্যবস্থাপনার দিকে যদি আমরা নজর দিই এবং সপ্তাহে কমপক্ষে একদিন বাসার চারদিকটা ঘুরে দেখি যাতে কোনো ধরনের কোনো পানি জমে না থাকে। দর্শক আশা করছি আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের আমাদের সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমি নাইমা বীর আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে এবং নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি। সুন্দর উপস্থাপনা আছে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে।